This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে একটুখানি ভাঙড়ের দিকে নজর রাখা যাক। ভাঙড়ে কিন্তু বেশ কয়েকবার আমরা দেখছি রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আরাবুল ইসলাম বছর ঘুরলেও ভাঙড় আছে ভাঙড়েই, কারণ আরাবুল ইসলামের নাম করতে হচ্ছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়েছিলেন এবং সেখানে ফের প্রকাশ্যে শাসক দ্বন্দ্ব এবং আরাবুল ইসলাম তিনি আক্রান্ত হলেন। হাতিশালার ওয়ারিতে গাড়ি ভাঙচুর করা হয়। আরাবুল অনুগামীদেরও মারধরের অভিযোগ। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠছে। আরাবুল ইসলাম তিনি কি বলছেন একবার শোনা যাক। এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস কে যা পারে করুন, কে যা পারে করুন, কে যা পারে করুন। আরাবুল ইসলাম তিনি রীতিমতো বিরক্ত হয়ে বলছেন যে যা পারে করুক। আমার সঙ্গে সহকর্মী সত্যজিৎ রয়েছেন। সত্যজিৎ, তোমার সঙ্গে শওকত মোল্লাও রয়েছেন আমি জানি, তো সেক্ষেত্রে এই বারবার দ্বন্দ্ব আরাবুল ভার্সেস শওকত, সেটা ভাঙড়ের তৃণমূল কর্মীদের মধ্যে কি বার্তা পৌঁছেছে? বা যে সমস্ত মানুষ তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেন, তারা প্রায় প্রত্যেক দিন দেখছেন যে আরাবুল ভার্সেস শওকতের লড়াই হচ্ছে এভাবে প্রকাশ্যে। দেখো, রাজনৈতিক প্রেক্ষাপট ভাঙড়ের বেশ কিছুদিন ধরে যা চলছে সেখানে কিন্তু বলাই যেতে পারে যে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার যে গোষ্ঠী সেটা কিন্তু প্রকাশ্যে আসছে এবং বেশ কয়েকটি ঘটনা তার প্রমাণ। এক্ষেত্রে দেখা যায় যে একদিকে আরাবুল ইসলাম তার জমি শক্ত করবার জন্য লাগাতার কর্মসূচি তিনি পালন করার চেষ্টা করছেন, অপরদিকে শওকত মোল্লা তিনি কিন্তু ভাঙড়ে পড়ে আছেন এবং অধিকাংশ তৃণমূলের নেতৃত্ব তার সঙ্গেই আছেন, এমনটা কিন্তু তার বিভিন্ন কর্মসূচিতে তাদের উপস্থিতি প্রমাণ করছেন। শওকত মোল্লা আছেন, তার কাছেই জিজ্ঞাসা করব, দাদা আজকের যে ঘটনা আরাবুল ইসলামের উপরে হামলার অভিযোগ, তার গাড়ি ভাঙচুরের অভিযোগ এবং পতাকা উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ আপনার অনুগামীদের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, সকাল থেকে আজকে 1 জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। আমরা সকাল থেকে ভাঙড়ের যে 302টো বুথ আছে সেই বুথগুলোতে আমরা পতাকা উত্তোলন করছি। প্রত্যেক জায়গায় সামাজিক যে প্রকল্প আছে সেইগুলোকে আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। বিভিন্ন হসপিটালগুলিতে আমরা হসপিটালে যাচ্ছি, সেখানে পেশেন্ট যারা আছে, ডাক্তারবাবুরা যারা আছে, তাদের হাতে ফুল মিষ্টি আমরা দিচ্ছি। আমাদের প্রত্যেকটা বুথের কর্মীরা দলের সিদ্ধান্ত মতো প্রত্যেকটা বুথে বুথে পতাকা উত্তোলন করছেন এবং আজকে আমাদের ওয়ার্ডি বুথে যথারীতিভাবে আমাদের বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার, এই এলাকার প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মমিনুল যারা আছেন তারা সেই এলাকায় পতাকা অলরেডি উত্তোলন করেছে, হয়ে গেছে। তারপরেও কয়েকজনকে নিয়ে এসে সেই পতাকাটা নামিয়ে আবার তুলছিল, তখন তারা প্রতিবাদ করেছে। এই হচ্ছে ঘটনা। কিন্তু ওখানকার কর্মীরা তো সরাসরি অভিযোগ করছে যে তারা পতাকা উত্তোলন করবার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আপনার অনুগামীরা সেগুলো ভাঙচুর করে দিয়েছে, তাদের পতাকা নামিয়ে দিয়েছে। তারা কারা? আমাদের বুথ সভাপতি যারা আছে, পঞ্চায়েত মেম্বার যারা আছে, তারাই তো পতাকা উত্তোলন করবেন কর্মীদের সঙ্গে নিয়ে। এরা কারা? এখানে কি আবার 5টা কোম্পানি খুললো নাকি? 2024 সালে লোকসভা নির্বাচনে, সেই নির্বাচনে এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেস 27,000 ভোটে জয়লাভ করেছে। আজকের আপনারা যাদের কথা বলছেন এদের নাম নিতে আমরা চাই না, এরা তো ছিল না। এরা তো 21 সালে দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল। 2024 সালে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং আমার প্রিয় দাদা সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি দায়িত্বে আসি। গোটা ভাঙড়ের সমস্ত অঞ্চলের সভাপতি, সমস্ত প্রধান, সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার, সমস্ত পঞ্চায়েতের মেম্বার, সমস্ত বুথের সভাপতি, সমস্ত সংগঠকদের নিয়ে আমরা ইউনাইটেডভাবে কাজ করছি। তো এখানে ওরা তারা কোথা দিয়ে এলো? সত্যজিৎ, আমার মনে একটা প্রশ্ন আছে, তুমি যদি সেই প্রশ্নটা করো। আরাবুল ইসলামের নাম পর্যন্ত নিচ্ছেন না শওকত মোল্লা, তিনি কি এটা মানেন না যে আরাবুল ইসলাম এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে রয়েছেন, এমনকি তিনি পঞ্চায়েতেও তার জায়গা রয়েছে, এটা কি তিনি মানেন না? এই প্রশ্নটা যদি একটু করো। দেখো শওকত, আরাবুল ইসলামের নাম পর্যন্ত আপনি নিচ্ছেন না, তাহলে কি আপনি মানেন না যে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম তিনি তো এখনো পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি? হতে পারে সভাপতি, হতে পারে সভাপতি। দল একটা বিষয় আর প্রশাসন একটা বিষয়। দল নির্দিষ্ট একটা নীতির ভিত্তিতে, আদর্শ ভিত্তিতে চলে। দলের সর্বভারতীয় সভানেত্রী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা যেভাবে নির্দেশ দেন আমরা সেইভাবে দলকে সংগঠিত করি। আর আমাদের লক্ষ্য এইসব চুলফুল ওসব নয়। আমাদের লক্ষ্য হলো আগামী দিনে 2026 সালে এইখানে যে একটা উগ্র মৌলবাদী দল
নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ চলছে, তাদের বিরুদ্ধে মূলত আমাদের রাজনৈতিক লড়াই। সেই লড়াই আমাদের মিশন 2026 নিয়ে আমরা এগোচ্ছি। আপনি আরাবুল ইসলামকে ভাঙড়ের রাজনীতিতে মানেন না মানেন না? কে আরাবুল আমি তো বুঝি না, কোনো দলের কোনো পোস্টে কোনো জায়গাতে নেই। এখানে কে মানে মানার কি? আমাদের দলের একজন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর একজন নেতা নাম একদম বোঝা যাচ্ছে শওকত মোল্লা কয়েক মাস আগে, আমি ভুল না করলে আরাবুল ইসলাম জেল হেফাজতে যাবার ঠিক আগে বিভিন্ন কর্মসূচিতে যেখানে শওকত মোল্লা এবং আরাবুল ইসলামকে পাশাপাশি দেখা যেত, জেল হেফাজত থেকে ফেরার পর আরাবুল ইসলামকে কার্যত তিনি তৃণমূল কংগ্রেসের মধ্যে যে তিনি রয়েছেন বা ভাঙনের রাজনীতিতে যে আরাবুল ইসলাম রয়েছে সে বিষয়টা কার্যত তিনি মানতেই চাইলেন না, এমনকি আরাবুল ইসলামের নাম পর্যন্ত নিলেন না। এবার আমরা পরের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি, কারণ নওদায় সাজিবুলকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই খবর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু তার থেকে ইতিমধ্যে রহস্যময় ডায়েরি উদ্ধার হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ, রহস্যময় ডায়েরি দেখাশোনার কাজ শুরু হয়ে গেছে এবং সেখানে আরবিতে সাংকেতিক ভাষায় লেখা ডায়েরি, আরবিতে এবং সাংকেতিক ভাষায় লেখা রয়েছে ওই ডায়েরিতে, এবং সেই ডায়েরি এখন গোয়েন্দাদের হাতে। কিন্তু সেই ডায়েরি থেকে ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে তা জানাবেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী নিউজরুম থেকে সিজার মন্ডল। সিজার, এই ডায়েরি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করবে। সেখান থেকে এখনো পর্যন্ত কি কি পাওয়া যাচ্ছে, কি কি তথ্য রয়েছে? দেখো, ডায়েরি বা নোটবুক যাই বলো না কেন, এটা এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সাজিবুলের যে ডায়েরিতে একাধিক তথ্য রয়েছে, প্রাথমিকভাবে যেটা গোয়েন্দারা মনে করছেন আরবিতে লেখা রয়েছে, কিন্তু আরবিতে লেখা হলেও পাঠোদ্ধার করা অনেক সহজ হতো, কিন্তু তার সঙ্গে বেশ কিছু সাংকেতিক ভাষাও ব্যবহার করা হয়েছে, যেখানে গিয়ে কোথাও গোয়েন্দারা আটকে যাচ্ছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ইসলামিক জঙ্গি সংগঠন এবিটির একটা পর্যায়ে হচ্ছে দাওয়াত বা দাওয়া, যেটাকে বলা হয় মূলত রিক্রুটমেন্ট পার্ট, যেখানে প্রাথমিকভাবে মগজ ধোলাই করে রিক্রুটমেন্ট হয়, সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে এবং সেখানে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কাদের সেই দাওয়াতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কাদের রিক্রুট করা হয়েছে, সেই নামগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাংকেতিক ভাষায় লেখা রয়েছে, যেখান থেকে এখন পর্যন্ত কারা তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি। পাশাপাশি এই সংগঠন ওই এলাকায় কিভাবে পরবর্তী ধাপে কাজ করবে, অর্থাৎ একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে এবং গোয়েন্দারা মনে করছেন ওখানে তাদের যে মডিউল সংক্রান্ত আরও কিছু তথ্য, অসম এবং বাংলার এই যে তাদের স্লিপার সেলগুলো, তাদের পরবর্তী কার্যপদ্ধতি, কি ধরনের নাশকতার পরিকল্পনা চলছিল, সেই সংক্রান্ত কিছু তথ্যের ইঙ্গিত কিন্তু ওই পাঠোদ্ধার করতে পারলে, ওই সাংকেতিক ভাষা পাঠোদ্ধার করতে পারলে সেটা জানা সম্ভব হবে এবং সেই কারণেই এই নথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা। একদম, অনেক ধন্যবাদ সিজার। এবারে একটু পরের খবরের দিকে নজর রাখা যায়, কারণ বাংলাদেশ জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশে অস্বস্তিকর অশান্ত পরিস্থিতি, যার প্রভাব আমার রাজ্যে, আমার দেশে এবং আমার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যাদের জন্য পরাধীন সেই তাদের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশে। কেন এই কথাটা বলছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা লাগানো বাংলাদেশের গাড়ি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রক্তিম। আমরা দেখেছি পাকিস্তানের পক্ষ থেকে আগে পরিষ্কারভাবে পাকিস্তানের মন্ত্রী লেভেলের লোকজন তারা বলেছেন যে পাকিস্তানের যে সমস্ত পারমাণবিক অস্ত্র রয়েছে তা বাংলাদেশের, এরকম ভাবে দাবি করা হয়েছে এবং বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্ব আমরা দেখেছি। কিন্তু এই ছবি, পাকিস্তানের পতাকা লাগানো বাংলাদেশের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এটা কি দেখা গেছে আগে? দেখো, শেখ হাসিনার সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল, সেটা কিন্তু কার্যত নিষিদ্ধ পর্যায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তখন পাকিস্তানের সঙ্গে কার্যত সব সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছিল। এই ইউনিট সরকার, অন্তর্বর্তী সরকার আসার পর আমরা দেখেছি গত 19শে ডিসেম্বর কায়রোতে ইউনিটের সঙ্গে পাক প্রধানমন্ত্রী বৈঠক হয়েছিল এবং তার আগে থেকেই বলা হচ্ছিল যে যেই সম্পর্কটা পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আবার সম্পর্কটা আবার নতুন করে তৈরি করা হবে। এবং ঠিক তারপরেই নতুন বছরের শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে এই গাড়িটি দেখতে পাওয়া যায় এবং গাড়িতে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকা লাগানো রয়েছে এবং গাড়ির নাম্বার প্লেট যদি আমরা ভালো করে দেখি, গাড়ির নাম্বার প্লেট কিন্তু বাংলাদেশের। কে রয়েছে গাড়িতে, কার গাড়ি? সূত্রের খবর, কোনো এক কূটনৈতিক
নাকি এই গাড়িতে এসছেন, তার গাড়ি এটা। তবে এখনো পর্যন্ত কনফার্ম হয়নি এই গাড়িতে আসলে গাড়ির সওয়ারিকে, গাড়ির চালক কে ছিল, এটা কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। একদম সেই তথ্যই বেশ করার চেষ্টা চালানো হচ্ছে, কারণ শাহবাজ ইউনুস বৈঠকের পর আরো কাছাকাছি ইসলামাবাদ এবং ঢাকা, এবং কোথাও শত্রু আমার বন্ধু এই নীতি নিয়ে চলছে মোহাম্মদ ইউনুস। আর ঢাকার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক স্থাপন পাকিস্তানে, সেই ছবি সেই খবর আপনাদের সামনে তুলে ধর। বর্ষবরণের রাতে বক্স বাজানোকে কেন্দ্র করে রীতিমতো বচসা, চাপদানিতে খুন জুট মিল শ্রমিক। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী আসিক ইনসান সঙ্গে রয়েছেন। আসিক, কি খবর রয়েছে? এমন কি পরিস্থিতি তৈরি হলো যে একজনকে খুন করা হলো? দেখো, তোমাকে জানাবো যে গতকালকে বর্ষবরণের রাত ছিল এবং চাপদানির এবিএস যে ক্লাব রয়েছে ফেসুয়া বাগানে, সেই এবিএস ক্লাব সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠে ফুটবল খেলা হচ্ছিল এবং ফুটবল খেলা বর্ষবরণ সব মিলিয়ে সেখানে সাউন্ড সিস্টেম বাজছিল, বক্স বাজছিল। সেই বক্স মধ্যরাতের কাছাকাছি অর্থাৎ 11:30 কিছু পরে ওই যে যুবক ওম প্রকাশ রাজভর সে এসে বন্ধ করে দেয় এবং তারপরেই রোহিত বানবান্সি নামে অভিযুক্ত সে ঘটনাস্থলে আসে, মদ্যপ অবস্থায় আসে এবং বেশ কয়েকজনকে নিয়ে এসে তারপরেই ওম প্রকাশের উপর চড়াও হয় এবং তার সঙ্গে বচসা শুরু হয়ে যায়। এবং সেই বচসা থেকেই কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ তাকে বচসা থেকে হাতাহাতি এবং তারপরেই নিজের পকেট থেকে ছুরি বের করে এবং ছুরি বের করে সেই ছুরি বচসা থেকে হাতাহাতির পর খুনের ঘটনা। অনেক ধন্যবাদ আশিক। 9:30 बजे होने गए तो 11 बजे उन लोग 4-10 मिला ध के छुरा से मार दिया पीछा से के। ये जो मारे हैं ना जो लोग, वो उसका दोस्त था क्या? ওকে 4 জন ধরেছে, একজন ধরে হাতে ছুরি ছিল ফেলে দিয়েছে, এখানে মেরেছে, মানে 4-5 জায়গা মেরে ওরা পালিয়ে গেছে। আবার কি লাইট ফাইট সব জ্বলা ছিল, এই নাকি অন্ধকারে। এবার গাড়ির পার্কিং ফি নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে বচসা। বকখালিতে পিকনিক করতে যাওয়া গাড়ির পার্কিং ফি নিয়ে সকাল থেকে টানাপোড়েন। ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের বিজেপি প্রধানের সঙ্গে নামখানা তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির রীতিমতো বচসা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছে বিশাল পুলিশ। বচসার জেরে সকাল থেকে বন্ধ পার্কিং ফি নেওয়া। এই পিকনিক গ্রাউন্ড থেকে যে উপার্জনটা হয় সেটা ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ওন ফান্ডে জমা হয় বা নিজস্ব তহবিলে জমা হয়। এই নিজস্ব তহবিলের টাকা দিয়েই কিন্তু ফ্রেজারগঞ্জের ডেভেলপমেন্ট। আমরা ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলেই এলাকাবাসী বিজেপিকে ভোট দিয়ে যে অন্যায় করেছে সেই এলাকাবাসীকে শাস্তি দিতে আজকে ওনারা উঠে পড়ে লেগেছেন। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পার্কিং গ্রাউন্ডটা ওরা ছিনিয়ে নিতে চাইছেন গায়ের জোরে। পঞ্চায়েত সমিতি হঠাৎ করে একটা অজানা বলে এক্সিকিউটিভ অফিসার অ্যাজ এ বিডিও, অ্যাজ এ এক্সিকিউটিভ অফিসার, অ্যাজ এ ডিডিও উনি একটা নোটিফিকেশান করে দিয়ে জোর করে বকখালি পিকনিক গ্রাউন্ডকে দখল করতে চাইছে। এই জায়গাটা নিয়ে যেটা কিন্তু জিবিডি আমাদের কাছে হ্যান্ডওভার করেছে, এটা কোনো গ্রাম পঞ্চায়েতের কোনো ল্যান্ড ছিল না, এটা পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট করে পঞ্চায়েত সমিতির ল্যান্ড ছিল, পরবর্তীকালে জিবিডির কাছে হ্যান্ডওভার হয়েছে। একটা প্রধান আইন মোতাবিক চলবে, একজন বিডিও আইন মোতাবিক চলবে, একজন সভাপতি আইন মোতাবিক চলবে এবং পরবর্তীকালে যদি কিছু সমস্যা থেকে আমি বলে এসেছি যে আপনারা বিডিও আছে, এসডিও সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, জিবিডি এর চেয়ারম্যান আছে, ইও সাহেব আছেন, সেখানে আপনারা জানাতে পারেন।